আমরা শুরু করার আগেই একটু দেখে আসি যে শতকরা থেকে বিগত বিসিএস গুলোতে যে ধরনের প্রশ্ন হয়, যে মানে কি কি প্রশ্ন আসছে। আমরা মূলত আজকে প্রিলির ক্লাস করব, যে প্রিলিতে কি কি ধরনের প্রশ্ন আসছে। দেখেন, এখানে 35তম বিসিএস একটা প্রশ্ন আসছে যে কলার দাম যদি 20% কমে যায়, তাহলে 12 টাকায় পূর্ব অপেক্ষা 2টা কলা বেশি পাওয়া যায়, তাহলে বর্তমানে একটা কলার দাম কত টাকা। এটা 35 বিসিএস আসছে। আবার 36-এ একটা আসছে যে যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, মানে তেলের দাম বেড়ে গেছে, এবার তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। মানে তেলের দাম বাড়ছে কিন্তু আহ, খরচ বাড়ানোর মতো ক্যাপাসিটি আমার মধ্যে নাই, বা আমার ইনকাম বাড়ে নাই। আমি আগে যা খরচ করতাম এখনো তাই খরচ করতে যাচ্ছি, তাহলে আমি আগের সমমূল্যের যে তেলটা পাইতাম ওই পরিমাণ তেল আমরা এখন পাবো না। তাহলে তেল কমে যাবে কি, বা কত শতাংশ তেল কমবে সেটাই বের করতে বলছে। 36তমতে আরেকটা প্রশ্ন আসছে যে 2-এর কত শতাংশ 8 হবে। 36তমতে আরো একটা প্রশ্ন আসছে যে 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে, 4 টাকা হারে কথাটার অর্থ হচ্ছে 100 টাকায় 4 টাকা ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দেওয়া হবে, ভ্যাট দেওয়া যাবে। এটা 36তম বিসিএসে। অনেকে মনে করতে পারেন যে 36তম বিসিএসে কি শতকরা থেকে 3টা প্রশ্ন আসছে। আসলে এখানে মেন্টাল অ্যাবিলিটিতেও এই ম্যাথ পার্ট থেকে কিছু প্রশ্ন আসে। তো মেন্টাল অ্যাবিলিটিতেও এখানে শতকরা থেকে কিছু প্রশ্ন আসছে, সেগুলো আমি এখানে নিয়ে আসছি। আর শিমু বলছেন শতকরা পারি না। আচ্ছা, আমি এখানে আজকে 5টা টাইপের ম্যাথ করাবো। আপনি প্রথম থেকে একদম মনোযোগ দিয়ে আমার ক্লাসটা করেন। ক্লাস শেষে আমি যতটুকু পড়াইছি আপনি আমাকে ফিডব্যাক দিবেন যে আপনি আসলে এতটুকু আপনি বুঝতে পারছেন কিনা। দেখেন, এই যে 2-এর কত শতাংশ 8 হবে, সেম একটা প্রশ্ন 37তম তো আসছে যে 5-এর কত শতাংশ 7 হবে। তার মানে এই ধরনের প্রশ্ন আসতে পারে, এইগুলো আমরা শিখবো। এরপর দেখেন যে কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমে যায়, তাহলে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত পার্সেন্ট কমবে। তো এটা বৃত্ত দিয়ে আসছে, এরকম চতুর্ভুজের যেমন আয়তক্ষেত্র দিয়ে আসতে পারে, বর্গ দিয়ে আসতে পারে, ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজ দিয়ে আসতে পারে। তো এগুলো আমাদেরকে তাহলে শিখতে হবে। আবার দেখেন এই যে মিস্টার রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 7,20,000 টাকা মেয়েকে যদি দেন, তাহলে তার সম্পদের মোট মূল্য কত, মানে তার কাছে টোটাল কি পরিমাণ সম্পদ ছিল। এরপর বলছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি পেলে, যেটা আমি একটু আগেই বললাম যে যে বৃত্ত দেখে বলছিলাম যে চতুর্ভুজের ক্ষেত্রে আসতে পারে। দেখেন এই যে এটা চলে আসছে, আয়তর ক্ষেত্রে আসছে যে দৈর্ঘ্য 5% বৃদ্ধি পাচ্ছে, তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়। জান্নাতুল ফেরদৌস বলছেন আমার ম্যাথ ভালো লাগে না তাই পারি না। আচ্ছা, ম্যাথ ভালো লাগে না কেন, ম্যাথ ভালো লাগে না কেন? আপনি এটার মধ্যে এটার যে মজাটা, সেই মজাটা এখনো পান নাই, যার কারণে আপনার কাছে ভালো লাগে নাই। এখন এই ক্লাসটা প্রথম থেকে, মানে এখন থেকে আপনি মনোযোগ দিয়ে দেখেন। ক্লাস শেষে গিয়ে ক্লাস শেষে গিয়ে আপনি বলবেন যে আজকের ক্লাসটা মজা লাগছে কিনা, আমি আপনার কাছ থেকে শুনবো। এরপর দেখেন 41তম বিসিএস একটা প্রশ্ন আছে যে চিনির মূল্য 10% কমে যায়, তাহলে চিনির ব্যবহার কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে। দেখেন এখানে একটা প্রশ্ন আসছিল, তেলের মূল্য বেড়ে গেছে, তাহলে যাতে আমার খরচ না বাড়ে এজন্য ব্যবহার কমাইতে হবে। আবার এখানে দেখেন একটা সেম একটা প্রশ্ন আসছে, তবে এবার দাম কমে গেছে। দাম কমে গেলে তাহলে আমি আগের দামে পণ্য বেশি পাবো, তার মানে আমি ব্যবহার বেশি করতে পারবো, তাহলে কত পার্সেন্ট ব্যবহার বাড়াতে হবে। এটা 41তম বিসিএস আসছে। আর 42তম বিসিএস, এটা স্পেশাল বিসিএস ছিল, এখান থেকে একটা প্রশ্ন আসছে। 45তম বিসিএস দেখেন যে জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হইল। এই প্রশ্নটা হচ্ছে এই যে এখানকার যে আয়তক্ষেত্র, তারপর যে বৃত্তের যে ব্যাসার্ধ টাইপের যে প্রশ্নগুলো সেগুলো কাছাকাছি, এগুলো একদম কাছাকাছি। ম্যাথ ভালো লাগে, শুধু শতকরা সমস্যা। আচ্ছা ঠিক আছে। তো এই হলো আমাদের বিগত সালের প্রশ্ন নিয়ে আমরা দেখলাম, তাহলে এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে। তার মানে যে এই টাইপেরই প্রশ্ন আসবে ব্যাপারটা এরকম না, শতকরা আরো বেশ কিছু টাইপ আছে, আমাদের সবগুলোই করতে হবে। তো আজকে আমাদের যেহেতু সময় কম, আমরা জাস্ট 5টা টাইপের ম্যাথ করব। আশা করি এই 5টা টাইপের ম্যাথ আপনারা ভালোভাবে উপভোগ করবেন। তো প্রথমেই প্রশ্ন হচ্ছে শতকরাটা কি। আমরা যেহেতু শতকরা ক্লাস করতেছি, তাহলে শতকরা কি আমার এই সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা থাকা দরকার। আমরা ছোটবেলা থেকে মুখস্থ করে আসছি শতকরা মানে হচ্ছে আহ একটা ভগ্নাংশ যার হর হচ্ছে 100। এটা সত্য, এটা সত্য, কিন্তু এর ভিতরে আসলে কথাটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে। ধরেন এই যে শিমুর শতকরা ভালো লাগে না, ধরেন শিমুরা 4 বোন, ধরেন শিমুরা 4 বোন। এই হলো শিমু, তারপরে হচ্ছে ধরেন আখি, আর হচ্ছে বিথি, আর একজন হচ্ছে ধরেন চৈতি। এই 4 বোন। তো এই 4 বোন মিলে ওরা সিদ্ধান্ত নিলো একটা পিৎজা খাবে। 4 বোন মিলে একটা সিদ্ধান্ত নিল কি করবে, পিৎজা খাবে, একটা পিৎজা। তো একটা পিৎজা কিনে নিয়ে আসলো, ধরেন এই হলো একটা পিৎজা। এখন এই যে পিৎজাটা যে খাবে,
4 বোন সমান ভাগে ভাগ করে খাবে। এখন প্রশ্ন হইল এই পিৎজাটার শিমু কত ভাগ খাবে। আমি যদি এটা 4 ভাগ করি, 4 ভাগ করলাম, তাহলে শিমু 4 ভাগের 1 ভাগ পিৎজা পাবে, আখিও 4 ভাগের 1 ভাগ পিৎজা পাবে। ধরেন এটা হলো শিমুর, এটা হলো আখির, এটা হলো বিথির, আর এইটুকু হলো চৈতির। তাহলে বিথিও 4 ভাগের 1 ভাগ, চৈতিও 4 ভাগের 1 ভাগ। এই যে 4 ভাগের 1 ভাগ করে করে এটা কি করছে, পিৎজাটা ভাগ করে নিছে। এটা আমি কয়টা ভাগ করছি, 4টা করে ভাগ করছি, 4 জনের জন্য 4 ভাগ করছি। এখন আমি 4 ভাগ না করে আমি তো আরো ভাগ করতে পারতাম। 4 ভাগ না করে আমি যদি 20 ভাগ করতাম, করতে পারতাম না? 20টা ভাগও করতে পারতাম। 20 ভাগ না করে আমি 40 ভাগ করতে পারতাম, 60 ভাগ করতে পারতাম, 80 ভাগ করতে পারতাম। আমি অনেক ভাগে ভাগ করে আমি এদের মধ্যে ভাগগুলোকে বন্টন করে দিতে পারতাম। এখন এটা হচ্ছে আমার একটা ভগ্নাংশ 1/4, মানে 4 ভাগের 1 ভাগ শিমু, 4 ভাগের 1 ভাগ আখি, 4 ভাগের 1 ভাগ বিতি, 4 ভাগের 1 ভাগ চৈতি। আমি 4টা ভাগ করছি। এখন আমি যদি 4 ভাগ না করে 100টা ভাগ করতাম, 4 ভাগ না করে যদি 100টা ভাগ করতাম, তাহলে শিমু কতটুকু পাইতো? 4 ভাগ না করে 100 ভাগ করলে, শিমু আপনি বলেন, 4 ভাগ না করে যদি আমি 100 ভাগ করতাম, তাহলে 100 ভাগের মধ্যে আপনি কয় ভাগ পাইতেন? নিশ্চয়ই 25 ভাগ। তাহলে 100 ভাগের মধ্যে শিমু পাইতো 25 ভাগ। আমি এখানে অনেকগুলো ভাগ করছি, এখানে অনেকগুলো ভাগ করছি, হ্যাঁ, অনেকগুলো, টোটাল 100টা ভাগ করছি। আমি এই পিজ্জাটাকে টুকরো টুকরো করছি 100 ভাগে। দেখেন শিমু তাহলে 100 ভাগের 25 ভাগ পাইতো। একই রকম ভাবে আখিও পাইতো 100 ভাগের 25 ভাগ, বিথি পাইতো 100 ভাগের 25 ভাগ, চৈতি পাইতো 100 ভাগের 25 ভাগ। ব্যাপারটা হইল 39 ভাগ করলে তখন হিসাবটা এত সহজ হইতো না, হিসাবটা একটু ঝামেলার হয়ে যেত। মানে ওই 39 ভাগ করলে আবার এই যে একটা, মানে তিনটা তিনটা বেঁচে যেত, 4 জনকে দেওয়ার পর আরো 3 ভাগ বাঁচতো, এই 3 ভাগকে আবার কাটাকাটি করা লাগতো। নাফিস, 39 ভাগ করলে প্রত্যেককে আমি যদি আমি 9 ভাগ করে দিতাম, 9 ভাগ করে দেওয়ার পর আরো 3টা ভাগ আমার কাছে থাকতো অতিরিক্ত। তখন এই 3টাকে আবার 4 জনের মধ্যে ভাগ করে দিত, এটা একটু হিসাবটা অন্যদিকে যাই, তো আমরা ওদিকে না যাই। আমরা এমন ভাগ করছি যাতে সমানভাবে ভাগ করে দেওয়া যায়, আমরা এরকম ভেজালি ভাগ করব না। এখন এই যে এইটা ছিল একটা ভগ্নাংশ, এই যে 100 ভাগের 25 ভাগ, 100 ভাগের 25 ভাগ, এটাকেই বলা হয় 25%। এটাই হলো শতকরা 25 ভাগ। এই যে 100 ভাগের 25 ভাগ, এটার নামই হলো শতকরা 25 ভাগ। খেয়াল করেন, এই 1/4 যতটুকু, এই 25/100 ঠিক ততটুকুই, ঠিক ততটুকুই। মানে এখানে মূল জিনিসটা কি, আমি এখানে 4 ভাগ করছি, এখানে 100 ভাগ করছি। এই 100 ভাগ করাটাকেই বলা হয় শতকরা প্রকাশ। তার মানে আপনি জীবনে যা কিছু করেন, ধরেন আপনি যে কোনো হিসাব নিকাশ করবেন, সেটাকে যদি আপনি 100-এর মধ্যে তুলনা করেন, 100 ভাগের কতটুকু, 100-এর মধ্যে কতটুকু, তাহলে সেটাই হয়ে যাবে কি শতকরা। যেমন ধরেন, যেমন ধরেন যে একজন ধরেন 4,000 টাকা নিয়ে একটা বিজনেস শুরু করলো। 4,000 টাকা নিয়ে একটা বিজনেস শুরু করে তার ধরেন লাভ হইলো 500 টাকা। তাহলে 4,000 টাকা দিয়ে বিজনেস করে তার লাভ হয়েছে 500 টাকা। এখন আমরা যখন শতকরা প্রকাশ করি, আমাদের থিঙ্কিংটা এরকম হওয়া উচিত যে 4,000 টাকা দিয়ে ব্যবসা করে যদি 500 টাকা লাভ হয়, আসলে শতকরা প্রকাশ মানে যদি আমি ব্যবসাটা 100 টাকা দিয়ে করতাম তাহলে লাভ কত হইতো, এইটাই হলো শতকরা। শতকরাটা কি আমরা বুঝতে পারছি? শতকরা বেসিক কনসেপ্টটা, শতকরা মানেই হচ্ছে 100 ভাগের কত, 100-এর মধ্যে কত, এটা হলো শতকরা। শিমু আপনি বলেন, আপনি বুঝতে পারছেন? তারপরে জান্নাতুল ফেরদাউস, যাদের কাছে মজা লাগে না। তাহলে আমরা এখানে দেখেন, এই যে এখানে শিমুর 4 ভাগের 1 ভাগ, তার যে পিৎজাটুকু ছিল, হ্যাঁ সবকিছুতেই 100-তে নিয়ে যাওয়া, 100-এর মধ্যে তুলনা করা। 4 ভাগের 1 ভাগ এটাকে আমি 100 ভাগ করছি। সেটা কিভাবে? আমি এখানে একটা কাজ করতে পারি, নিচে 100 আনার জন্য নিচে এখানে 100 গুণ করি, সরি, নিচে 25 গুণ করি, উপরেও 25 গুণ করি, তাহলে 25/100, তাই না? এটা ভগ্নাংশের ক্ষেত্রে এই দুইটা সেম জিনিস। এখন আমি 1/4 থেকে আমি কত গুণ করবে এত কিছু তো জানি না, এত কিছু তো জানি না। তাহলে এই যে 1/4 আমরা যে লিখলাম, যে 1/4 মানেই হলো 25/100, অর্থাৎ 25%। এটা আসলে কি আসলো কিভাবে, এটা আসলো কিভাবে? এখান থেকে আমি সরাসরি এইভাবে কেমন করে নিয়ে আসব? এটার সব থেকে সহজ উপায় হচ্ছে 1/4-এর সাথে যদি আমি যদি আমি 100% গুণ করে দেই। 100% গুণ করার কথাটার অর্থ কি? 100% শতকরার সংজ্ঞা, শতকরার শতকরার সংজ্ঞাই তো এটাই।
কোনো কিছুকে 100 এর মধ্যে তুলনা করা, মানে 100 ভাগের কত ভাগ, এটাই। আপনার কাছে তো সংজ্ঞা যাবেন, আপনি বেসিকটা বোঝার চেষ্টা করবেন। দেখেন, ম্যাথের মধ্যে সবসময় কখনো সংজ্ঞা, তারপর কোনো সূত্র, এগুলা সারা মুখস্থ করবেন না। এটার জিনিসটাকে আপনি ফিল করার ট্রাই করবেন, অনুধাবন করার ট্রাই করবেন। ম্যাথটাকে কিন্তু ফিল করা যায়। এখন আমি 100% কেন গুণ করব? ব্যাপারটা হচ্ছে 100% গুণ করলে কি মানের কোনো পরিবর্তন হয় না? এটা আমরা একটু চিন্তা করে দেখি। 100% কথাটার অর্থ কি? যেমন এই যে পিৎজাটার কথাই আমি চিন্তা করি। পিৎজাটা যদি আমি 100টা ভাগ করে 100 ভাগই নেই, 100 ভাগ করে 100 ভাগই নিলাম, এটার নামই 100%। তাহলে এই যে 100%, দেখেন 100% মানে 100 ভাগের 100 ভাগ। তার মানে কি এটা এটা কাটা যায়, মানে এক হচ্ছে। তার মানে 100% কথাটার অর্থ হচ্ছে এক। 100% কথাটার অর্থ হচ্ছে এক। 100% গুণ মানে এক গুণ। তাহলে আমি শতকরা প্রকাশের জন্য যে কোনো সংখ্যার সাথে আমি যদি 100% গুণ করে দিই, যে কোনো সংখ্যার সাথে 100% গুণ করে দিলে তার মানের কোনো পরিবর্তন হবে না যে কোনো কিছুর সাথে। কারণ আপনি 5-এর সাথে যদি এক গুণ করেন, 5ই হবে। আমি 5-এর সাথে যদি 100% গুণ করি, তবু আমি এটাকে বলতে পারি 500%। মানে 100% গুণ করছি, 100% মানে এক গুণ করছি, 100% মানে এক গুণ করছি, মানে এটা 5ই। 500% মানে 5, হিসাব করলে 5ই আসবে। এখন দেখেন, এই যে 1/4, এটাকে আমি শতকরা প্রকাশের জন্য, মানে যে কোনো সংখ্যাকে শতকরা প্রকাশের জন্য 100% দ্বারা গুণ করতে হয়। গুণ করার ফলে আমরা যে মানটা পাই, দেখেন এই যে 4 দ্বারা 100কে ভাগ করলে হয় 25, তার মানে 25%। তাহলে এটা আমরা একটু মাথায় রাখবো যে কোনো সংখ্যাকে শতকরা প্রকাশের জন্য 100% দ্বারা গুণ করব। 100% দ্বারা গুণ করলে তাতে মানের কোনো পরিবর্তন হয় না। এটুকু কি আমরা সবাই বুঝতে পারছি? সবাই একটু কমেন্টে জানাই আমরা এই এই পর্যন্ত কি বুঝতে পারছি কিনা। সহজই আছে না? আচ্ছা, এবার আপনাদের প্রতি একটা খুব সহজ একটা প্রশ্ন, খুব সহজ প্রশ্ন। দেখি এটার উত্তর কে কে দিতে পারেন। এই দেখেন, এই প্রশ্নের উত্তর দিবেন আপনারা। খুব সহজ একটা প্রশ্ন। জামালের আয় অপেক্ষা, মানে জামালের আয়ের থেকে কামালের আয় 25 টাকা বেশি। তার মানে ধরেন এই হলো এই হলো জামাল, আর এই হলো কামাল। হ্যাঁ, এই হলো কামাল। বলছে জামালের আয় থেকে কামালের আয় 25 টাকা বেশি, তার মানে এর 25 টাকা বেশি আছে, এর দিকে 25 টাকা বেশি আছে। এখন প্রশ্ন হচ্ছে কামালের আয় অপেক্ষা, অপেক্ষা দুইবার হয়ে গেছে, কামালের আয় অপেক্ষা জামালের আয় কত টাকা কম? মানে জামালের থেকে যদি কামালের 25 টাকা বেশি হয়, তাহলে কামালের থেকে জামালের কয় টাকা কম? দেখি সবাই একটু উত্তর করেন তো দেখি। সাদিয়া আফরিন বলছেন ম্যাথের ক্ষেত্রে 500% কিভাবে হয়। আচ্ছা, আমরা আপনার এই প্রশ্নের উত্তর দেবো, আপনি একটু অপেক্ষা করেন। দেখেন, জামালের আয়ের থেকে কামালের আয় যদি 25 টাকা বেশি হয়, 25 টাকা বেশি হয়, তাহলে কামালের তুলনায় জামালের কয় টাকা কম? আমি আরো সহজভাবে বলি, ধরেন এই জামালের আছে, ধরেন ধরেন জামালের আছে 100 টাকা, কামালের তাহলে 125 টাকা, যেহেতু 25 টাকা বেশির কথা বলছে। তাহলে দেখেন তো, জামালের তুলনায় কামালের 25 টাকা বেশি না? জামালের তুলনায় কামালের কাছে 25 টাকা বেশি আছে। উল্টো ভাবে যদি বলি, কামালের তুলনায় জামালের কাছে কত টাকা কম আছে? এই যে যারা হচ্ছে ম্যাথ এক্সপার্ট, আপনারা কিন্তু ভুল উত্তর দিচ্ছেন। যারা 12.5 বলতেছেন, আমি আপনাদের আপনাদের ব্যাপারটা বুঝতে পারতেছি, আপনারা অন্যদিকে চিন্তা করছেন। তাহলে এইদিকে যদি 25 টাকা বেশি হয়, জামালের তুলনায় কামালের 25 টাকা যদি বেশি হয়, তাহলে কামালের তুলনায় জামালের 25 টাকাই কম। 25 টাকা কম, এখানে তো সহজভাবেই বোঝা যাচ্ছে। সহজভাবেই বোঝা যাচ্ছে, একজনের কাছে 100 টাকা আছে আর একজনের 125 টাকা আছে। তাহলে আমি যদি বলি জামালের কাছে যত টাকা আছে, কামালের কাছে তার থেকে 25 টাকা বেশি আছে। উল্টো ভাবে যদি বলি, কামালের কাছে যত টাকা আছে, জামালের কাছে তার তুলনায় 25 টাকা কম আছে। একদম সহজ হিসাব। এটা একদম হচ্ছে প্রাইমারি প্রাইমারি হিসাব, প্রাইমারি হিসাব। এবার আসেন, তাহলে এই প্রশ্নের উত্তর দেন। জামালের আয় কামালের আয় অপেক্ষা যদি 25% বেশি হয়, জামালের আয় অপেক্ষা কামালের আয় যদি 25% বেশি হয়, তাহলে কামালের আয় অপেক্ষা জামালের আয় শতকরা কত টাকা কম? তাহলে আবার আমরা একটা সিনারি অঙ্কন করি। ধরেন এটা হইলো জামাল, এটা হইলো কামাল। কামালের 25% বেশি আছে, তাহলে একজনের যেমন এখানে 25 টাকা, এর 25 টাকা বেশি ছিল, তাহলে এর 25 টাকা কম আছে, সহজ হিসাব। তাহলে এখানে এর 25% বেশি, তাহলে এর 25% কম হবে। এরকম হবে কিনা? 25% কম হবে কিনা? এরকম কার কার মনে হচ্ছে? যে যেমন এখানে এই এই অঙ্কের সাথে যদি তুলনা করি, যে এর 100 টাকা হলে এর 25 টাকা বেশি, 125 টাকা, তাহলে এর 125 টাকা হলে এর 25 টাকা কম, মানে 100 টাকা। তাহলে একই রকম ভাবে সেম জিনিসটাই, যদি 25% কম বেশি থাকে, জামালের তুলনায় যদি কামালের কাছে 25% বেশি থাকে, তাহলে কামালের তুলনায় জামালের কাছে কি 25%ই কম? এরকম কি বোঝাচ্ছে কিনা? এরকমটা কার কার মনে হচ্ছে? এরকমটা কার কার মনে হচ্ছে? অনেকে 20% বলতেছেন। যারা 20% বলতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জান্নাতুল ফেরদৌসের মনে হচ্ছে
নাজমুন নাহারের মনে হচ্ছে, আর কার কার মনে হচ্ছে? আপনারা আপনারা নির্দ্বিধায় বলেন যে এরকমটা কার কার মনে হচ্ছে, কারণ এই বেসিক গুলো তো আমাদের জানতে হবে। আচ্ছা, অনেকেরই মনে হচ্ছে, যে সোনিয়ার মনে হচ্ছে, আরাফাতের মনে হচ্ছে না, ওকে থ্যাংক ইউ। আদনানের মনে হচ্ছে 25% কম মনে হচ্ছে, সুমাইয়ার 25% কম মনে হচ্ছে, রিমার, তানভীর হোসেনের 25% কম মনে হচ্ছে, ওকে। তারপরে হাসিবুলের, ওকে গুড। স্বর্ণা বলছেন 25% হবে না, ওকে থ্যাংক ইউ। হাজেরা ইসলাম বলছেন আমার, আচ্ছা ঠিক আছে, আপনারা অনেকেই বলছেন যে এরকমটা মনে হচ্ছে। এখন এরকমটা মনে হলে এটা ভুল, কেন ভুল? চলেন আমরা এটা একটু ফিল করি। আমরা অঙ্ক অঙ্ক করবো না, আমরা জাস্ট আমরা ফিল করব, হ্যাঁ। অঙ্ককে ফিল করা যায়, জাস্ট অঙ্কের ভাষাটা বোঝার চেষ্টা করব। আমরা একটু আগে শতকরা শিখছি না? এই যে 25% বেশি, এই কথাটার অর্থটা কি? 25% কথাটার অর্থ কি? 25% কথাটার অর্থ হচ্ছে 100 এর মধ্যে 25। এটা তো আমরা শিখছি, একটু আগেই শিখলাম। 25% কথাটার অর্থ হচ্ছে 100 এর মধ্যে 25। এতে তো কারো কোনো সন্দেহ নাই। তার মানে আমি কি এইভাবে বলতে পারি যে জামালের আয়, জামালের আয় কামালের আয় অপেক্ষা কত বেশি? 25% বেশি। জামালের আয় অপেক্ষা কামালের আয় 25% বেশি। তার মানে জামালের আয় যদি 100 টাকা হয়, কামালের আয় এই যে 25% বেশি মানে 100 এর মধ্যে 25 বেশি, তাই না? এই যে 100 এর মধ্যে 25 বেশি, 100 টাকার মধ্যে 25 টাকা বেশি। এই 25% কথাটার অর্থ কি? 100 এর মধ্যে 25। তার মানে জামালের আয় যদি 100 টাকা হয়, তাহলে কামালের আয় কত টাকা হবে? 125 টাকা হবে। এটুকু বুঝতে পারছেন কিনা? এটুকু বুঝতে পারছেন কিনা আমাকে এটাকে বলেন। আচ্ছা, বুঝতে পারছেন, ওকে থ্যাংক ইউ। এটা টাকার হিসাব, এখানে কিন্তু শতকরা নাই। আমি জাস্ট খালি এই যে 25%টাকে, এই 25%টাকে ধরে আমি এই শতকরা হিসাবটুকু এখানে করলাম। এবার দেখেন প্রশ্ন পরেরটুকু কি বলছে। কামালের আয় অপেক্ষা, কামালের আয় অপেক্ষা জামালের আয় শতকরা কত টাকা কম। শতকরা কত টাকা কম মানেটা কি? শতকরা কত টাকা কম মানে হচ্ছে কামালের আয় যদি 100 টাকা হয়, তাহলে জামালের আয় কত টাকা হবে, এটা বের করতে হবে আগে। দেখেন এই মুহূর্তে এই 25% থেকে আমরা এইটুকু বুঝতে পারছি কিনা যে জামালের আয় 100 টাকা হলে কামালের আয় 125 টাকা হবে। জামালের আয় 100 টাকা হলে কামালের আয় 125 টাকা হবে, এই পর্যন্ত তো আমরা বুঝতে পারছি। কিন্তু প্রশ্নে আমার কাছে যেটা চাইছে, কামালের আয় যদি 100 টাকা হয়, এই যে শতকরা চাইছে কামালের আয় অপেক্ষা জামালের আয় শতকরা কত টাকা কম। তার মানে এই যে শতকরা চাইছে মানে আমাকে 100-এর মধ্যে তুলনা করতে হবে। কামালের আয় যতই থাক না কেন সেটা 100-তে নামাই নিয়ে আসতে হবে। কামালের আয় যতই থাক না কেন সেটা 100-এর মধ্যে নামাই নিয়ে আসতে হবে। তাহলে কামালের আয় যদি 100 টাকা হয়, তাহলে জামালের আয় কত টাকা হয় সেটা বের করলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। এইটুকু বুঝতে পারছেন কিনা? এইটুকু বুঝতে পারছেন কিনা মানে এইখানে এই মুহূর্তে, তাহলে আমি এইখান থেকে বলতে পারি, এখান থেকে বলতে পারি কামালের 125 টাকা হলে জামালের 100 টাকা হবে। কামালের যদি 125 টাকা হয় তাহলে জামালের 100 টাকা। দেখেন কামালের যদি 125 টাকা হয় জামালের 100 টাকা, এটা তো ঠিক আছে। কিন্তু আমাকে যেহেতু বলছে কামালের আয় অপেক্ষা জামালের আয় শতকরা কত টাকা কম, কামালের আয় অপেক্ষা জামালের আয় শতকরা কত টাকা কম, এটা বের করার জন্য কি করতে হবে? এই যে কামালের আয় যে 125 আছে, 125-এ হিসাব করা যাবে না, 100-এর মধ্যে হিসাব করতে হবে। তাহলে আমি এইভাবে করতে পারি যে কামালের আয় যদি 1 টাকা হয়, তাহলে জামালের আয় 100 ভাগ 125 টাকা। যদি কামালের আয় 100 টাকা হয়, তাহলে জামালের আয় এই উপরে 100 নিচে 125 তো আছে, তাহলে এই 100 এখানে গুণ হবে। এটা হিসাব করলে কত হয়? এই 4 25-এ 100, 5 25-এ 125, 5 20-এ 100, মানে 80 টাকা, তাই না? 80 টাকা। তাহলে দেখেন কামালের আয় যদি 100 টাকা হয়, জামালের আয় 80 টাকা, কয় 100 টাকাতে কয় টাকা কম? 20 টাকা কম না? তার মানে 20% কম। তার মানে 80% না, 80% না, 20% কম। দেখেন এই যে কামালের যদি 100 টাকা হয়, দেখেন আমি আমি এখন তাহলে সিনারিটা হচ্ছে এরকম, সিনারিটা হচ্ছে এরকম দেখেন, যদি জামালের 100 টাকা হয়, কামালের হবে 125 টাকা। সেটা কোথায় পাইছি? এই যে 25% বেশি বলে। এখন আমি যদি চিন্তা করি যে কামালের যদি 100 টাকা হইতো, তাহলে জামালের হইতো 80 টাকা। কামালের যদি 100 টাকা হইতো তাহলে জামালের হইতো 80 টাকা, তাহলে কয় টাকা কম? 20 টাকা কম। এই যে 100 টাকায় 20 টাকা কম মানে 20% কম। এই যে এটা হলো 25%। আতিকুর রহমান, হ্যাঁ, ওভাবেও হবে, আপনি যেটা বলছেন ওইভাবেও হবে। আচ্ছা, এখনো যাদের যাদের বুঝতে সমস্যা হচ্ছে আমি আরেকবার দেখাই, এই অঙ্কটা দেখ। যদি এই অঙ্কটা তো সহজ আছে তাই না, আমরা তো প্রথমে বুঝছি। এই অঙ্কটা থেকে আমি আরেকবার আপনাদেরকে একটু বোঝানোর ট্রাই করি, যাদের কাছে জটিল লাগতেছে। দেখেন অনেকে আপনারা এই অঙ্কটা পারেন, অনেকে পারেন, তাদের কাছে হয়তো বা মনে হচ্ছে যে আমি ক্লাস লেন্দি করতেছি। দেখেন আমার ক্লাসটা হচ্ছে মূলত যারা বোঝে না ম্যাথ বেসিকের সমস্যা তাদের জন্য, তারা যেন ক্লিয়ারলি বুঝতে পারে। একটু খেয়াল করে দেখেন তো,
এই যে 25 টাকা বেশি মানে আমি ধরে নিলাম জামালের আয় 100 টাকা, তাহলে কামালের আয় 125 টাকা। এখন যদি প্রশ্ন বলতো যে কামালের আয় অপেক্ষা জামালের আয় শতকরা, যদি বলতো শতকরা কত টাকা কম, যদি বলতো শতকরা কত টাকা কম, তাহলে আমরা কিভাবে করতাম? যে কামালের আয় 125 টাকা হলে জামালের আয় 120 টাকা। আপনি দুইভাবে করতে পারেন, আপনি দুইভাবে করতে পারেন। এখন আমি এটা কেন এইভাবে করাচ্ছি, একটু পরে আমি এই অঙ্কটা করাবো। এটা একটা বাজারে বইয়ে প্রচুর শর্টকাট আছে, প্রচুর শর্টকাট আছে। বাজারে বইয়ে এটা প্রচুর শর্টকাট আছে, সেই শর্টকাটটা মূলত এইখান থেকে আসছে। যদিও আমি শর্টকাটের বিপক্ষে, কিন্তু শর্টকাটটা এখান থেকে আসছে। এইভাবে করলে শর্টকাটটা আপনি বুঝতে পারবেন, এই জন্য এভাবে করছি। এবার আসেন আপনারা যেটা বলতেছেন আমি সেইভাবে আপনাদেরকে বোঝানোর ট্রাই করি। এই যে জামালের আয় 100 টাকা, কামালের আয় 125 টাকা, তাহলে এই কামালের আয়ের তুলনায় জামালের আয় 25 টাকা কম না? তাহলে এই যে 125 টাকায় কামালের আয় 25 টাকা কম, 1 টাকায় কম, এই যে 125, তাহলে গুণ 100। এভাবে করলে আপনি সরাসরি পার্সেন্টেজটা পেয়ে যাবেন, সরাসরি পার্সেন্টেজটা পেয়ে যাবেন। এখানেও পাইতেন, এখানেও পাইতেন। যেমন আমি এখানে 100 টাকা ধরছি, যেমন আমি এখানে 100 টাকা ধরছি যে এই 25% অনুসারে জামালের আয় যদি 100 টাকা হইতো, কামালের আয় হইতো 125 টাকা। হ্যাঁ, শর্টকাট বোঝার দরকার নাই, 125 টাকা। তাহলে কামালের তুলনায় জামালের আয় কত টাকা কম? 25 টাকা কম। তাহলে খেয়াল করে দেখেন, তাহলে আপনি এইভাবে করতে পারতেন। আমি একটু খাতা নেই, একটু অপেক্ষা করি। দেখেন অঙ্ক অঙ্ক তো অনেকভাবেই করা যায়, যার কাছে যেটা সহজ লাগে আপনারা সেভাবে করবেন, এতে সমস্যা নাই। দেখেন, কামালের আয় যদি 125 টাকা হয়, তাহলে 125 টাকা জামালের আয় 25 টাকা কম, তাহলে 1 টাকায় কম, 25/125, তাহলে 100 টাকায় কম। এর সাথে 100 গুণ করে দিলে আপনি সরাসরি অ্যান্সার পাবেন। দ্যাটস গুড। এভাবে করতে পারলে খুবই ভালো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, এভাবে করতে পারেন। আর এভাবেও করতে পারেন, এভাবেও করতে পারেন। এটা 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 বুঝলে আপনি ম্যাথটা বুঝতে পারবেন। ম্যাথটা কিভাবে বুঝতে পারতেছেন আমি আরেকবার বলতেছি, এটাই লাস্টবার বলবো। যে কামালারা 100 টাকা হলে সরি, জামালারা 100 টাকা হলে কামালারা যদি 125 টাকা, এখানে শতকরা বের করতে বলছে মানে হচ্ছে কামালের আয় 100 টাকা হইলে জামালের আয় কত টাকা। কামালের আয় 100 টাকা হলে জামালের আয় 80 টাকা, তাহলে কত টাকা কম এইখানে? এই যে কামালের 100 টাকা, জামালের 80 টাকা, 20 টাকা কম। তার মানে যে 100 টাকা 20 টাকা কম মানে 20% কম। ঠিক আছে, আমরা এই ধরনের অঙ্ক একটু পরে আবার করবো। আচ্ছা, এই ধরনের অঙ্ক একটু পর আমরা আবার করবো, আমার স্লাইডের মধ্যে আছে। তো চলেন আমরা এবার এই বেসিকটুকু আপাতত জেনে রাখি, আরো অঙ্ক করবো তখন আমরা বাকিটুকু শিখে নিব। এবার আমরা টাইপ 1 করি। ভগ্নাংশকে বা সংখ্যাকে শতকরা প্রকাশ। আমরা প্রথমেই বেসিকটা যখন শিখছি তখনই দেখেছি যে শতকরা প্রকাশ করতে গেলে মানে যে কোনো সংখ্যাকে 100% দ্বারা গুণ করতে হয়, 100% দ্বারা গুণ করতে হয়। এখন আমাকে একজন প্রশ্ন করছিলেন যে ম্যাথের ভাষায় কি 500% এটা কি সম্ভব? ম্যাথের ভাষায় 500% এটা কি সম্ভব? কিছু কিছু ক্ষেত্রে সম্ভব, কিছু কিছু ক্ষেত্রে সম্ভব না। কোন কোন ক্ষেত্রে সম্ভব? ধরেন আপনি একটা পরীক্ষা দিছেন, 100 মার্কের পরীক্ষা দিছেন, 100 মার্কের পরীক্ষা দিয়ে আপনি মার্ক পেলে এই 0 থেকে শুরু করে 100% এর মধ্যে মার্ক পাবেন। এই যে পরীক্ষায় যে মার্কটা পাবেন সেটা 100%-এর বেশি হবে না। এই ক্ষেত্রে 100%-এর বেশি সম্ভব না। ক্লিয়ার? এখন ধরেন আপনি একটা বিজনেস করছেন, ধরেন আপনি 500 টাকা দিয়ে একটা বিজনেস করলেন, 500 টাকা দিয়ে একটা বিজনেস করলেন। এই দাঁড়িয়ে দিচ্ছে কে? ধরেন 500 টাকা দিয়ে একটা বিজনেস করলেন, বিজনেস করে আপনার লাভ হলো 1500 টাকা, 1500 টাকা এটা হলো প্রফিট। তাহলে আপনার কত পার্সেন্ট প্রফিট হইলো? 500 টাকা দিয়ে বিজনেস করে 1500 টাকা প্রফিট করছেন, কত পার্সেন্ট প্রফিট হইলো? কত পার্সেন্ট প্রফিট হইলো? 300% প্রফিট হইলো না? তাহলে এই ক্ষেত্রে পার্সেন্টেজটা 100-র উপরে বেশি, মানে 100-র বেশি হইতে পারে। কারণ ছোটবেলা আমরা অনেকে হয়তো বা শুনছি এরকম যে শতকরা কখনো 100-র উপরে যায় না, শতকরা কখনো 100-র উপরে হয় না। এটা ভুল কথা। কিছু কিছু ক্ষেত্রে হয়, কিছু কিছু ক্ষেত্রে হয় না। যেমন আমি পরীক্ষার মার্কের ক্ষেত্রে 100%-এর উপরে এটা সম্ভব না। কারণ কেউ 0 থেকে শুরু করে 100-র মধ্যে মার্ক পাবে। কেউ 30 পাইলো, তার মানে সে 30% মার্ক পাইছে। কেউ 40 পাইলো, 40% মার্ক পাইছে 100-র মধ্যে। কেউ 0 পাইলো, তাহলে 0% মার্ক পাইছে। কেউ 100 পাইলো, তার মানে 100% মার্ক পাইছে। কেউ 100-র মধ্যে পরীক্ষা দিয়ে 200 তো পাবে না। তার মানে মার্কের ক্ষেত্রে এটা 100%-এর উপর বেশি যাবে না। কিন্তু আপনি যদি একটা বিজনেস করলেন, এই যে 500 টাকা দিয়ে বিজনেস করে 1500 টাকা প্রফিট করছেন, তাহলে এই ক্ষেত্রে প্রফিটটা হলো আপনার 300%। যিনি প্রশ্ন করছিলেন যে 500% কি ম্যাথের ভাষায় পসিবল, আপনি কি ক্লিয়ার? বুঝতে পারছেন? ওকে, থ্যাংক ইউ। তো চলেন আমরা এবার শতকরা থেকে ভগ্নাংশ প্রকাশ করি। যে 3/5-কে আমরা শতকরা প্রকাশ করব, এটা আপনারা করে ফেলেন, আমি তো আপনাদেরকে শিখাই দিছি। দ্রুত আপনারা সবাই এটা করে ফেলেন। গুড, আপনারা অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ। তাহলে আমরা কি করব, এই 3 শতকরা প্রকাশের জন্য
3/5-এর সাথে 100% গুণ করে দিব। 100% গুণ করে দিলে 5 দ্বারা 100কে ভাগ করলে হয় 20, 20 আর 3 গুণ করলে 3 20-এ 60, তার মানে 60% সঠিক উত্তর। তাহলে একই রকম ভাবে এইটা এক সমস্ত দুইয়ের এক, একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে শতকরা প্রকাশ করলে কত হবে? এটাকে শতকরা প্রকাশ করলে কত হবে? এই ক্লাসের শুরুতে দুইজন আমাকে বলছিলেন যে আপনারা ম্যাথ বুঝতে পারেন না বা শতকরা খুব কঠিন লাগে। একজন বলছিলেন শিমু আর একজন বলছেন জান্নাতুল ফেরদৌস। আপনারা কি এই অঙ্কগুলো পারতেছেন এখন? গুড, এই অনেকেই সঠিক উত্তর দিচ্ছে। একজন বলছেন 60%ই হবে না। আচ্ছা, আমরা এই অপ্রকৃত ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশটাকে আগে আমাদেরকে, সরি এটা মিশ্র ভগ্নাংশ, অপ্রকৃত না, আমি ভুল বলছি। মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে, এটা পারে না। আচ্ছা ঠিক আছে, আমি পারার ব্যবস্থাটা করে দিচ্ছি। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি একটু। বলেন তো, এই যে এখানে এক সমস্ত দুইয়ের এক, এদের মাঝখানে গুণ চিহ্ন আছে, ধরেন 1 নম্বর হচ্ছে গুণ, 2 নম্বর হচ্ছে যোগ চিহ্ন, কোন চিহ্ন আছে বলেন তো, 1 নাকি 2? এই যে 1 এবং 2 এই 1/2 এই দুইটার এই যে মাঝখানে কোন চিহ্ন আছে? গুণ, গুণ নাকি যোগ? গুণ নাকি যোগ? অনেকে বলতেছেন গুণ, অনেকে বলতেছেন যোগ। ওকে গুড। দেখেন, আমি সবসময় বলি আপনারা যখন যেই টপিকটা নিয়ে পড়বেন সেই টপিকের যত কিছু বেসিক আছে সবকিছুই জানার ট্রাই করবেন। এখানে যারা যোগ বলতেছেন আপনারা সঠিক বলছেন, এখানে গুণ চিহ্ন নাই। কেন এখানে গুণ চিহ্ন নাই? চলেন আমি একটু হিসাব করে দেখি। আচ্ছা, 1-এর সাথে যদি 5 গুণ করলে কত হয়? 5 হবে। 1-এর সাথে আমি 7 গুণ করি কত হয়? 7 হবে। তাহলে এখানে যদি গুণ চিহ্ন থাকে, তাহলে আমি এটা তো 1/2 লিখতে পারি। আমি তো এখানে 1/2 লিখতে পারি, লিখতে পারতাম। তাহলে তার মানে এখানে গুণ চিহ্ন নাই, এটা তো নিশ্চিত। এখানে যে গুণ চিহ্ন নাই এটা নিশ্চিত। গুণ চিহ্ন থাকলে এইভাবে লিখতো না, শুধু 1/2 লিখতো। যারা গুণ চিহ্ন বলছেন আপনাদের ভুলটা বুঝতে পারছেন কিনা, যোগ কেন আছে সেটা আমি বুঝাবো। যারা গুণ বলছেন ভুলটুকু বুঝতে পারছেন কিনা, যে এখানে গুণ চিহ্ন নাই। গুণ থাকলে এটা 1/2 লিখতো, সামনে অতিরিক্ত 1 লিখতো না। আচ্ছা এবার আসেন, এটা যোগ কেন? আসলে এই ধরনের একটা পূর্ণ সংখ্যার সাথে একটা ভগ্নাংশ যদি যোগ আকারে থাকে, সেই যোগ চিহ্নটা লেখা হয় না। সেই যোগ চিহ্নটা লেখা হয় না। দেখেন, আমি এই যে 1+1/2, এটাকে যোগ চিহ্ন না লিখেই এভাবে লেখা হয়, এটাকে মিশ্র ভগ্নাংশ বলে। এখন দেখেন, এই যে এই ভগ্নাংশের যোগটা যদি করি আমরা, তাহলে এখানে এখানে মনে মনে একটা 1 আছে, এই যে 1 আর 2 এর লসাগু হচ্ছে 2। তাহলে 1 দ্বারা 2কে ভাগ করলে 2, 2 × 2 যোগ 1। আমরা এইভাবে করি না? যোগটা এইভাবে করি না? দেখেন তো, ভগ্নাংশের যোগ কি আমরা এইভাবে করি কিনা? এভাবেই করি কিন্তু। এবার আসেন, এই যে আপনারা এতদিন থেকে এটাও করে আসছেন, এই এক সমস্ত 2-এর 1-কে অপ্রকৃত ভগ্নাংশে এইভাবে প্রকাশ করছেন। নিচে 2 লেখেন, এই 2 আর 1 গুণ করেন, 2 × 2, এর সাথে 1 যোগ করেন। 1 কেন যোগ করেন? এই 1 যোগ করেন কেন? কারণ মাঝখানে যোগ চিহ্ন আছে, এই জন্য যোগ করেন। মাঝখানে যোগ চিহ্ন আছে এই জন্যই এই যে 2 × 2, মানে 2 আর 1 গুণ করে 2 লেখেন, তার সাথে 1 যোগ করে দেন। তার মানে কোনো মিশ্র ভগ্নাংশের একটা পূর্ণ সংখ্যার একটা ভগ্নাংশ থাকলে মাঝখানে আসলে যোগ চিহ্ন আছে। ক্লিয়ার সবার? তাহলে এটা হিসাব করলে 3/2। তাহলে এই যে 3/2-কে এইবার ভগ্নাংশে প্রকাশ করেন, যারা এর আগে পারেন নাই, যারা এর আগে এই ভগ্নাংশটাকে, এই যে এটাকে ভগ্নাংশে প্রকাশ, শতকরা প্রকাশ করতে পারেন নাই, এবার প্রকাশ করে ফেলেন। তাহলে এর সাথে 100% গুণ করে দিলেই হয়ে যাবে। এই যে 2 দ্বারা 100%-কে ভাগ করলে হবে 50, 3 আর 50 গুণ করলে 150%। এই হলো অ্যান্সার। এই ম্যাথটা করি এবার। 0.0018-কে শতকরা প্রকাশ করুন। দেখেন, দশমিক দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। এটাকে শতকরা প্রকাশ করলে কি হবে? শতকরা প্রকাশের জন্য আমরা কি করব? এর সাথে 100% দ্বারা গুণ করব। এবার আসেন, দশমিক সংখ্যার সাথে এই যে 10, 100, তারপরে 1000, 10,000, তারপরে 1 লক্ষ, এই ধরনের সংখ্যাগুলো গুণ করলে এই যে 1-এর পর যতগুলো শূন্য থাকে দশমিকটা তত ঘর ডানে যায়। 1-এর পর যতগুলো শূন্য থাকে দশমিকটা তত ঘর ডানে যায়। তাহলে দশমিকটা এখান থেকে যদি এই যে 1-এর সামনে আসে, তখন আমি লিখবো 0.11%। এইটা হচ্ছে হিসাবের শর্টকাট। এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভাই আপনি তো বেসিক বেসিক বলে চিল্লাচ্ছেন, মিছিল করতেছেন, তাহলে আপনি এখানে কি বেসিকটা আছে যার কারণে এই 1-এর পর 2টা শূন্য থাকলে এখানে দশমিকটা 2 ঘর ডানে যায়, আবার ভাগের ক্ষেত্রে বাম দিকে যাবে। যদি এরকম থাকতো যে 0.0018 ভাগ 100, তখন এটা বাম দিকে যেত, দশমিকটা আরো 2 ঘর বামে আসতো। কেন কেন এরকমটা হয়? এটা, এই বেসিকটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, কারণ আমার টপিকটা অনেক লম্বা হয়ে যাবে। আপনারা ইউটিউবে গিয়ে পিটিও লিখে সার্চ দিবেন। পিটিও লিখে সার্চ দিলে সেখানে সেখানে
প্লে লিস্টের মধ্যে গিয়ে ম্যাথের একটা প্লে লিস্ট পাবেন, সেখানে গিয়ে দেখবেন দশমিকের হিসাব নিকাশের বা এরকম একটা ভিডিও আছে। সেখানে আমি বিস্তারিত আলোচনা করছি যে কেন এই দুইটা শূন্যর কারণে দশমিকটা ডানে যায়, কেন ভাগ থাকলে বাম দিকে যায়, কেন দশমিক সংখ্যাকে যেমন 0.5কে ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা উপরে লিখি 5, দশমিকের জন্য একটা এক। আরে ভাই, দশমিকের জন্য এক এটা কেমন কথা? দশমিকের জন্য কেউ কখনো এক নেয়? দশমিকের জন্য কেউ কখনো এক নেয়, এর কারণটা কি? তবে হ্যাঁ নেয়, আমরা এটা যেটা জেনে আসছি এটা সঠিক, কিন্তু কেন নেয় এই বিষয়গুলো নিয়ে ওই ভিডিওর মধ্যে আলোচনা করা আছে। তাহলে আমি আবার বলতেছি, পিটিও লিখে সার্চ দেবেন ইউটিউবে গিয়ে, সেখানে আমার একটা ক্লাস পাবেন দশমিকের হিসাব নিকাশ নিয়ে। সেই ভিডিওটা দেখলে দশমিকের হিসাব নিকাশ, যোগ বিয়োগ গুণভাগ সবকিছু আপনারা আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, এখানে কমেন্ট সেকশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, ক্লাসের শেষে কমেন্ট সেকশনে আপনি ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা আমি আরেকবার বুঝাই দিই, হ্যাঁ। শতকরা প্রকাশের জন্য আমি 100 দ্বারা গুণ করবো, এটা তো ঠিক আছে। এটা তো আমরা সবাই বুঝতে পারছি যে শতকরা প্রকাশের জন্য আমরা 100 দ্বারা গুণ করব। এখন এই 100 দ্বারা গুণ আপনি এই 0.0018 এর সাথে 100 এইভাবে গুণ করতে পারেন, এটা খুব বড় হয়ে যাবে। তবে আমি আপনাকে একটা শর্টকাট বলতেছি, তবে এটার বেসিকটা আমি আলোচনা করছি একটা ভিডিওতে আছে, সেই ভিডিওটা দেখে নেবেন। শর্টকাটটা হচ্ছে এরকম: একের পর যতগুলো শূন্য থাকবে, যদি গুণ থাকে দুইটা সংখ্যার মধ্যে, একের পর যতগুলো শূন্য থাকবে, দশমিকটা তত ঘর, এখানে দুইটা শূন্য আছে, যে এক ঘর দুই ঘর, তার মানে এইখানে দশমিকটা হবে, এই যে এইখানে দশমিকটা হবে। দুইটা শূন্য আছে এই জন্য দুই ঘর ডানে যাবে, দুই ঘর ডানে যাবে, ভাগ হলে বামে যাবে, গুণ হলে ডানে, ভাগ হলে বামে। ক্লিয়ার সবার? সুমাইয়া আক্তার বুঝতে পারছেন অঙ্কটা? তাহলে এটা হিসাব করলে যে 0.18, মানে দশমিকটা দুই ঘর ডানে চলে আসছে। আমরা আরেকটা প্রশ্ন করি, আরেকটা প্রশ্নের সমাধান করি। 4:5। অনুপাত এক ধরনের ভগ্নাংশ। অনুপাত এক ধরনের ভগ্নাংশ মানে অনুপাতটা হচ্ছে একই ধরনের রাশির মধ্যে তুলনা করা বোঝায়। তো আজকে যেহেতু অনুপাতের ক্লাস করতেছি না, অনুপাত নিয়ে আমরা আলোচনা করব না। তাহলে অনুপাত যদি এক ধরনের ভগ্নাংশ হয়, তাহলে এটাকে কি আমরা 5/4 লিখবো নাকি 4/5 লিখবো, কোনটা লেখা যাবে? মনে রাখবেন, এই 4:5কে 4/5 লেখা হয়, মানে সামনে যেটা থাকবে সেটা সবসময় উপরে হবে, পিছনে যেটা থাকবে সেটা নিচে হবে। যে সামনে আছে এর মূল্য বেশি, মূল্য বেশি মানে সে উপরে থাকবে ভগ্নাংশের। এটা যদি বুঝতে পারেন, তাহলে আমরা এই অনুপাতটাকে, এই 4:5কে ভগ্নাংশ আকারে লিখতে পারি 4/5। তাহলে 4/5 ভগ্নাংশ যেহেতু পাইছি, শতকরা প্রকাশের জন্য আমি কি করব? 100% গুণ করে দিব। এখন হিসাব করেন, এই 5 দ্বারা 100কে ভাগ করলে হবে 20, 4 আর 20 গুণ করলে 80, 80%। আচ্ছা, আমরা ভগ্নাংশ থেকে শতকরা প্রকাশের জন্য কি করতেছি? ভগ্নাংশ থেকে শতকরা প্রকাশের জন্য কি করতেছি আমরা? 100 দ্বারা গুণ করতেছি না? মানে 100% দ্বারা গুণ করতেছি বা 100 দ্বারা গুণ করতেছি, তাই তো? 100% দ্বারা গুণ করতেছি, অর্থাৎ আমরা এখানে 100 এই সংখ্যাটা দ্বারা গুণ করতেছি। এইবার যদি আমি উল্টোটা বলি, মানে উল্টোটা বলতে কি বোঝায়? এই যে 4/5, এটার সাথে 100 গুণ করে 80-তে আসছি, আমার এইটা থেকে যদি এইটাতে যেতে চাই, আমি বিপরীত দিকে যেতে চাই, তাহলে কি করব? 100 গুণ করছি, তাহলে 100টা দূর করার জন্য আমাদের কি করতে হবে? 100 দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ করব। তার মানে এবার আমরা টাইপ 2 করব, শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশ। 100 দ্বারা ভাগ করতে হয়, 100 দ্বারা ভাগ করতে হয়। চলেন আমরা দেখি। এই যে 32%কে ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, তার মানে 32% এই সংখ্যাটা আসতে কোনো একটা সংখ্যার সাথে 100 গুণ করছিলাম, তারপরে 32 পাইছি। তাহলে 32%কে আবার যদি ওই সংখ্যায় যেতে চাই, তাহলে 32কে 100 দ্বারা ভাগ করব। আরো সহজভাবে যদি বলতে চান, আমি প্রথমে বলছিলাম 25% কথাটার অর্থ কি? 100 এর মধ্যে 25, তাহলে 32% কথাটার অর্থ কি? 100 এর মধ্যে 32, এই যে ভগ্নাংশ হয়ে গেল। 32% কথাটার অর্থ হলো 100 এর মধ্যে 32, 100 ভাগের 32, 100 ভাগের মধ্যে 32 ভাগ। এখন আপনি হিসাব করেন, এটা যদি এটা যদি আপনি দশমিকে প্রকাশ করেন 0.32, ভগ্নাংশে প্রকাশ করলে কাটাকাটি করতে পারেন, 4 × 32, তারপরে হচ্ছে 4 × 25 100, তার মানে কত হয়? 8/25। এটাও সঠিক উত্তর, এটাও সঠিক উত্তর। অপশনে যেটা থাকবে সেটা লিখবেন, অপশনে যেটা থাকবে সেটা লিখবেন। তাহলে পার্সেন্ট যদি দেওয়া থাকে, সেটা থেকে ভগ্নাংশে বা দশমিকে প্রকাশ করতে 100 দ্বারা ভাগ করব। 0.32 কিভাবে হয়েছে? গুড কোশ্চেন। আমি একটু আগে বলছিলাম যে 100 দ্বারা ভাগ, এই দেখেন, এই যে 32/100, এটার অর্থ হচ্ছে এই যে এটাকে এভাবে লেখা যায় না, 32/100। খেয়াল করেন, এই প্রত্যেক সংখ্যার শেষে একটা দশমিক দেওয়া যায়, প্রত্যেক সংখ্যার নিচে একটা দশমিক থাকে। খেয়াল করে দেখেন,
এই যে 100 দ্বারা ভাগ করে আমি বলছিলাম একের পর যতগুলো শূন্য থাকে দশমিক, ভাগ থাকলে বামে, গুণ থাকলে ডানে, ভাগ থাকলে বামে, গুণ থাকলে ডানে। খেয়াল করে দেখেন তো এখানে দশমিক, একের পর দুইটা শূন্য আছে, তাহলে দশমিকটা ভাগ যেহেতু আছে বাম দিকে যাবে 2 ঘর, 1 ঘর বামে আসলে 2-এর সামনে আসতো, 2 ঘর বামে আসলে 3-এর সামনে, তার মানে 0.32 আসবে এইটা। এখন এইটার বেসিকটা আরো ক্লিয়ারলি জানতে চাইলে আমি যেটা বললাম, ইউটিউব থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন, ইউটিউব থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে? তাহলে এইটা করেন, 56.7%কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে? সবাই একটু দ্রুত করি। 32কে 100টা ভাগ করলে একজনের ভাগে 0.32 করে পড়বে, এমন কি? 32কে 100টা দ্বারা ভাগ করলে, হ্যাঁ এরকমটাই হবে। জানাতুল ফেরদৌস, আপনি যেটা বলছেন যে 32কে যদি 100টা ভাগ করি তাহলে প্রত্যেকের ভাগে 0.32 এতটুকু করে পড়বে। অথবা এরকমটা হতে পারে, কোনো একটা বস্তুরকে যদি 100 ভাগ করি, কেউ একজন 100 ভাগের মধ্যে 32 ভাগ পাইছে, ওটা হচ্ছে 32%। আচ্ছা যাই হোক, এটা আমরা একটু করে দেখি। 56.7% আছে মানে, তাহলে কি করব? 100 দ্বারা ভাগ, পার্সেন্ট আছে মানে 100 দ্বারা ভাগ। এবার দেখেন, এই যে দশমিকটা এখানে আছে, কত দ্বারা ভাগ? 100, একের পর দুইটা শূন্য আছে, তাহলে দশমিকটা 2 ঘর ভাগ যেহেতু আছে বামে যাবে, তাহলে দশমিকটা এখানে আসবে, তার মানে 0.567, এইটা হবে অ্যান্সার। 0.567, এই 0.000567 না, এখানে তো দশমিক 2 ঘর বামে যাবে, এখানে তো দুইটা সংখ্যাই আছে, যে দুইটা অঙ্ক আছে, দুইটা অঙ্ক আছে, এই যে 2 ঘর বামে এখানে আসবে। যদি দুইটা অঙ্ক না থাকতো, দুইটা অঙ্ক যদি না থাকতো তাহলে আমি এরকম করতাম, যেমন একজন বলছেন 0.00567, দেখেন যদি এরকম হইতো 0.567%, এটাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তখন হয়তো এরকম 0.567 ভাগ 100, তাহলে এই যে দশমিকটা 2 ঘর বামে যাবে, এখানে তো আমার সামনে কোনো সংখ্যা নাই, তাহলে এখানে আমি দুইটা শূন্য দিতে পারি। এখন আমি এই দশমিকটা 2 ঘর বামে মানে এখানে দিতে পারি 0.00567, সেই ক্ষেত্রে অ্যান্সার এটা হবে। 7:45 শেষ করলে ভালো। আচ্ছা আমি দ্রুত শেষ করার ট্রাই করবো। আরেকটা আরেকটা প্রশ্ন, এখানে অনেকে একটা ভুল করতেছেন। ভুলটা হচ্ছে এখানে আপনার পার্সেন্ট দিচ্ছেন, ভাই পার্সেন্ট হবে না। এই পার্সেন্টের কারণে আমি এখানে 100 নিয়ে আসছি, এখানে যদি পার্সেন্ট দেন তাহলে অ্যান্সারটা চলে আসবে যে এটা। কেউ যদি ধরেন কোনো রিটেন পরীক্ষায় এত পার্সেন্টকে দশমিকে প্রকাশ করে অ্যান্সারে আবার পার্সেন্ট দিয়ে রাখছেন, ভাই আপনাকে পার্সেন্টটাকে দশমিকে প্রকাশ করতে বলছে, আপনি অ্যান্সারে কেন আবার পার্সেন্ট দিবেন? পার্সেন্ট দিলে কিন্তু মান তখন আবার এটা চলে আসবে। এটাকে কাটাকাটি, এটা কাটাকাটি একটু টাফ হয়ে যাবে, তাই না? কাটাকাটিটা একটু কঠিন মনে হয়, যাবে কিনা? হ্যাঁ, এখানে পার্সেন্ট থাকবে না, আমি তো পার্সেন্টটা তুলে দিছি, পার্সেন্টের পরিবর্তে তো আমি 100 দিছি। তাহলে এই যে 12.21% ভগ্নাংশ কত হবে? 12 দশমিক, সরি 12/2 এর 1% এর ভগ্নাংশ কত হবে? খুব সহজ হিসাব, এটাকে আপনি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করেন, 12×2 = 24 আর 1-এ 25, তার মানে 25/2%। আচ্ছা পার্সেন্ট মানে কি? 100 দ্বারা পার্সেন্টকে আমি ভগ্নাংশে প্রকাশ করতে গেলে কি করি? 100 দ্বারা ভাগ করি। খেয়াল করেন, পার্সেন্টকে ভগ্নাংশে প্রকাশ করতে গেলে কি করি? 100 দ্বারা ভাগ করি। এখন ধরেন আপনার কাছে একটা ভগ্নাংশ আছে, ধরেন 1/2, এই ভগ্নাংশটাকে ধরেন 3 দ্বারা ভাগ করবেন, 3 দ্বারা ভাগ। কোনো ভগ্নাংশকে যদি ভাগ করেন, কোনো ভগ্নাংশকে যদি ভাগ করেন, সেক্ষেত্রে নিচের যে সংখ্যাটা থাকে, অর্থাৎ হর যে থাকবে, হরের সাথে গুণ করে দিলেই, এই যে আমি 2-এর সাথে যে 3 গুণ করে দিচ্ছি, এটার অর্থ হচ্ছে 1/2কে আমি 3 দ্বারা ভাগ করলাম। আবার যদি কখনো কোনো ভগ্নাংশকে ধরেন 3 দ্বারা গুণ করবেন, কোনো ভগ্নাংশকে গুণ করতেছেন, গুণ করলে তখন ধরেন এই যে 1/2 গুণ করলে তখন উপরেরটার সাথে গুণ হয়। আমি আবার বলি, কোনো ভগ্নাংশকে যদি ভাগ করেন কোনো কিছু দ্বারা, যেই সংখ্যা দ্বারা ভাগ করবেন সেটা হরের সাথে গুণ করে দিলেই হবে, আর গুণের ক্ষেত্রে লবের সাথে গুণ করে দিবেন। এখন এই যে পার্সেন্ট আছে, এই পার্সেন্টটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা 100 দ্বারা ভাগ করব। ভাগ করা মানে হচ্ছে নিচে যে সংখ্যা থাকবে তার সাথে গুণ করে দেওয়া। বোঝাতে পারছি? তাহলে এখানে এই যে নিচে 100 দ্বারা গুণ করে দিলেই হয়ে যাবে। এখন হিসাব করেন, 25 দ্বারা 100কে ভাগ করলে হবে 4, তার মানে 1/8। ভগ্নাংশে প্রকাশ করলে এটা হবে 1/8। এই 0.1 হবে না কিন্তু, 1/8কে 0.1 লেখা যায় না, 1/10কে 0.1 লেখা যায়। 1/10 যদি থাকতো তাহলে আপনি 0.1 লিখতে পারতেন, 1/8কে লেখা যাবে না। এটা সম্ভবত 0.125 এরকম কিছু একটা হবে। ফাবিয়া বুসরা, কোনটা বুঝেন নেই বলেন? কোনটা বুঝেন নেই? এই যে 100টা বুঝেন নাই, এই যে নিচে 100 গুণ করছে, এটা বুঝেন নাই? আচ্ছা, আমি একটা বেসিক জেনে রাখেন। ধরেন, ধরেন আমি এইখানে একটু মুছে দেই, ধরেন 3/5, এই সংখ্যাটাকে, এই সংখ্যাটাকে ধরেন আমি 2 দ্বারা ভাগ করব, তাহলে 3/5 ভাগ 2,
3/5 ভাগ 2। এখন দেখেন, আমরা ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে আমরা জানি ভাগটাকে গুণ করে দিলে পরের যে সংখ্যাটা থাকে সেটা উল্টে যায়, 1/2 হয়। এখন অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে ভাই এটা কেন উল্টে যায়। ভাই এটা নিয়েও আমি আলোচনা করছি, ওই যে আপনাদের যে 10 মিনিটের যে ভিডিওটা দেখতে পাচ্ছি সেখানে আলোচনা করছি যে আসলে ভাগ করলে কেন আমরা এটা উল্টে দেই। এখন একটু খেয়াল করে দেখেন তো, এই যে ভাগ ছিল ভাগটাকে গুণ করলাম, গুণ করার পরে এটা উল্টে গেল, তাহলে এই যে উপরে 3 অক্ষে 3, আর নিচে দেখেন তো 5 × 2। আসলে কি দ্বারা কি বোঝাচ্ছে এখানে, 2 দ্বারা ভাগ মানে হচ্ছে আমি ভগ্নাংশের নিচের সংখ্যার সাথে 2 গুণ করে দিলেই হচ্ছে। বুঝতে পারছেন কিনা যে আমি এই 3/5কে 2 দ্বারা ভাগ করব, তার মানে ভাগ করা মানে হচ্ছে এই 2 সংখ্যাটা ভগ্নাংশের নিচে গুণ করে দিলেই হবে। বুঝতে পারছেন কিনা? এবার আগের অঙ্কটা আসেন, এই যে এখানে পার্সেন্ট ছিল, এই পার্সেন্ট থাকার ফলে আমরা কি করছি, পার্সেন্ট থেকে ভগ্নাংশে প্রকাশের জন্য এই যে 100 দ্বারা ভাগ করছি না, পার্সেন্ট থাকার জন্য আমরা 100 দ্বারা ভাগ করছি। ফাবিয়া বুসা, পার্সেন্ট থাকা মানে 100 দ্বারা গুণ করা না। আমরা যদি পার্সেন্টে প্রকাশ করি, শতকরা প্রকাশ করি, তখন 100 দ্বারা গুণ করি। এখন পার্সেন্ট থেকে আমরা ভগ্নাংশে প্রকাশ করি, তখন 100 দ্বারা ভাগ করি। তো এই যে পার্সেন্ট আছে, আমি এখানে 100 দ্বারা ভাগ করছি। আপনি এই অঙ্কটা বুঝতে পারছেন কিনা বলেন তো, এই যে এই অঙ্কটা বুঝতে পারছেন কিনা বুসা, আপনি এটাকে বলেন, এই অঙ্কটা বুঝতে পারছেন কিনা যে এখানে 100 দ্বারা ভাগ করলাম। এটা যদি বুঝে থাকেন তাহলে আমি এখানেও 100 দ্বারা ভাগ করি, চলেন আমি এটাই বুঝে দিই যে এখানেও আমি 100 দ্বারা ভাগ করি, এই 25/2 ভাগ 100। এখন এই যে ভাগ থাকলে ভাগটাকে গুণ করে দিই, গুণ করে দিলে নিচের যে সংখ্যাটা থাকে এটা উল্টে যায়, 1/100। তা আমি এত কিছু না করে আপনাদেরকে একদম সহজভাবে বলে দিছি, ভাগ করা মানে ভগ্নাংশের হরের সাথে কোনো কিছু গুণ করা। ভাগ করা মানে হচ্ছে ভগ্নাংশের হরের সাথে গুণ করা। এটা হিসাব করলে 1/8 হয়। ওকে, তাহলে আমরা এবার টাইপ 3-তে চলে যাই, আমাদের সময় খুব কম। শতকরার সাহায্যে কোনো নির্দিষ্ট সংখ্যা নির্ণয় আমরা খুব দ্রুত করার চেষ্টা করব। দেখেন এখানে বলছে যত এর শতাংশ বের করতে বলবে তত দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ। এই লাইনটা কে কে বুঝতে পারছেন, এই লাইনটা কে কে বুঝতে পারছেন বলেন তো দেখি, এই লাইনটা কে বুঝতে পারছেন, যত এর শতাংশ বের করতে বলবে তত দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ। 25/3 ভাগ 100। এখানে অনেকে বোঝেন না, কেউ কেউ বলছেন বুঝতে পারছেন। বিশ্বাস করেন এই লাইনটা আমি বুঝি নাই, আপনারা আপনারা বুঝতে বুঝতে পারলেও আমি এই লাইনটা বিশ্বাস করেন আমি একটুও বুঝি নাই। চলেন বোঝার চেষ্টা করি। আমি যেহেতু বুঝি নাই, তাহলে আপনাদেরকে তো আমিও বুঝি, আপনাদেরকেও বোঝানোর চেষ্টা করি। আমি আপনাদেরকে এবার একটা প্রশ্ন করি। প্রশ্নটা হলো এরকম, 2-এর কত গুণ 8 হবে? বলেন তো 2-এর কত গুণ 8 হবে, দেখি এটা পারেন কিনা। মানে 2-এর সাথে কত গুণ করলে 8 হবে? অনেকে বলতেছেন 4, এই শিওর 4 হবে? আপনারা শিওর? আপনারা কি শিওর যে 4 হবে? এই যে, রুহুল বলছেন 3, গুড। 2-এর 3 গুণ, একজন বলছেন 3। আচ্ছা, অনেকে বলতেছেন 3। আচ্ছা, গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো 2-এর কত গুণ 8 হবে? অনেকে বলছেন 4, কেউ বলছেন 3ই। আচ্ছা, আমি একটু ফেসবুকের কমেন্টগুলো দেখি, আপনারা যারা এখানে কমেন্ট করতেছেন 2-এর কত গুণ 8 হবে, 4 নাকি 3? এখানে আমার হচ্ছে জুমে 2 ভাগ হয়ে গেছে, কেউ বলছেন 4, কেউ বলছেন 3। 2-এর কত গুণ 8 হবে? আচ্ছা ঠিক আছে, আমি আসলে আপনাদেরকে কনফিউজ করে দিছি। দুই 2-এর 4 গুণই 8 হবে, 2-এর 4 গুণই 8 হবে। যাই হোক, দুইয়ের দুইয়ের মানে এই যে 2-এর সাথে 4 গুণ করলেই তো 8 হয়, তাই না? আচ্ছা বাংলায় লিখি, 2-এর সাথে 4 গুণ করলেই তো 8 হয়, তার মানে 2-এর 4 গুণ সমান 8। বুঝতে পারছেন? এই ওটা দুই, যারা বলতেছেন এই যে 2-এর উপর 3 দিলে 8 হবে, ভাই এটা আলাদা জিনিস। মানে 3টা 2 গুণ করলে 8 হবে, 3টা 2 গুণ করলে 8, এটা আলাদা জিনিস। কিন্তু এটা 2-এর 4 গুণ সমান 8। যাই হোক, আপনারা যারা ভয় পাইছেন, ভয় পাওয়ার কিছু নাই। তো যাই হোক, আমরা এই প্রশ্নটা খুব সহজেই বুঝতে পারছি যে 2-এর সাথে 4 গুণ করলে 8 হবে। এই 4 আপনারা আসলে পেলেন কিভাবে, এই 4 কিভাবে পাইছেন, 4 কিভাবে পাইছেন? এই 8কে 2 দ্বারা ভাগ করলে 4 হয় না, 8কে 2 দ্বারা ভাগ করলে 4 হয় না। তার মানে এই 2-এর 4 গুণ সমান 8, 2-এর 4 গুণ সমান 8। তখন আমরা কি করছি, আসলে 8কে 2 দ্বারা ভাগ করছি, ভাগ করে পেয়ে গেছি 4, তার মানে 2-এর সাথে 4 গুণ করলে 8 হবে। এইটুকু বুঝতে পারছেন সবাই? এইটুকু কি বুঝতে পারছেন কিনা বলেন? আচ্ছা গুড, এটুকু যদি বুঝে থাকেন, এবার প্রশ্নটা একটু একটু আমি চেঞ্জ করে দিই। হ্যাঁ, এটা সমান 4 পাইছি, একটু চেঞ্জ করে দিই, 2-এর কত গুণ না বলে কত শতাংশ বলি। কত শতাংশ মানে কত পার্সেন্ট? এইটা একটা ভগ্নাংশ না? তার মানে এই ভগ্নাংশটাকে এবার পার্সেন্টে বের করতে বলছে, গুণটাকে পার্সেন্টে প্রকাশ করতে বলছে, এইটুকুই।
2 এর কত শতাংশ 8 হবে, মানে আগে ছিল কত গুণ, আগে ছিল গুণ, আমি গুণ না লিখে শতাংশ বলে ফেলছি। তার মানে এই যে একটা ভগ্নাংশ পাইছিলাম প্রথমে, তার সাথে 100 গুণ করে দিলেই হয়ে যাচ্ছে 400%। 2 এর 400% নিলে 8 হবে। আপনারা হিসাব করে দেখতে পারেন 2 এর 400% সমান 8 হয়। তাহলে আসলে আমরা এখানে কি করলাম দেখেন তো, একটু বোঝার ট্রাই করেন। বলছে 2 এর কত শতাংশ 8 হবে, 2 এর শতাংশ বলছে, যত এর শতাংশ বলছে তত দ্বারা ভাগ করছি না, যত এর শতাংশ বলছে তত দ্বারা ভাগ করছি না, ভাগ করে যেহেতু শতাংশের কথা বলছে এই জন্য 100 দ্বারা গুণ করছি, মানে 100% দ্বারা গুণ করছি। কঠিন লাগছে? জান্নাতুল ফেরদৌসের কঠিন লাগছে? আপনি একটু সহজভাবে চিন্তা করেন, মানে আপনার কাছে মাথার মধ্যে আগে সেভ হয়ে গেছে ম্যাথ কঠিন জিনিস, আপনি ম্যাথকে কঠিন কঠিন বানাচ্ছেন। ম্যাথ আসলে কঠিন না। এই যে আপনি যদি এইটা পারেন যে 2 এর কত গুণ 8 হবে, 2 এর 4 গুণ 8 হয়, আপনি তো এইটা পারছেন। তো 2 এর 4টা আপনি কিভাবে পাইছেন? এই যে 2 এর 4 গুণ এটা কিভাবে পাইছেন? 4 কিভাবে পাইছেন? 8কে 2 দ্বারা ভাগ করছেন না? জান্নাতুল ফেরদৌস আপনি এইটুকু বলেন, এটুকু বলেন যে 2 এর কত গুণ 8? এই যে 8কে 2 দ্বারা ভাগ করলে আপনি 4 পাচ্ছেন, 4 গুণ 8। এবার আপনাকে যদি বলা হয় এই ভগ্নাংশটাকে শতকরা প্রকাশ করতে, আপনাকে যদি বলা হয় এই ভগ্নাংশটাকে শতকরা প্রকাশ করতে, আশিক বলছেন মেয়েদের কমেন্ট পরে বাকিদেরটা দেখেন। আমি সবারই কমেন্ট করতেছি, আমি এর আগে এক এক করে সবারই নাম বলছি। আশিক এই যে আপনার কমেন্ট পড়লাম, যারা বুঝতেছে না আমি শুধু তাদের কমেন্টটাই পড়ি। ঠিক আছে, এখানে আমি ছেলে মেয়ে বলতে কিছু কিছু বোঝাচ্ছি না। সাদিয়া কবির আপনারও কমেন্ট পড়তেছি, তো সবারই কমেন্ট পড়তেছি। ওকে, এখন এই ভগ্নাংশটাকে যদি শতকরা প্রকাশ করতে বলে তাহলে কি করব? 100 দ্বারা গুণ করব। এখন শতকরা প্রকাশ করতে বলার জন্য এটা আলাদা করে বলে না, এখানে গুণের জায়গায় লিখে দিচ্ছে শতাংশ, গুণের জায়গায় লিখে দিচ্ছে শতাংশ, মানে শতকরা প্রকাশ করতে বলছে। ব্যাস আপনি শতকরা প্রকাশ করলেন, 400% হয়ে গেল। আবু সাইদ বলছেন প্রথম সংখ্যা উপরে বসে না। প্রথম সংখ্যা কেন উপরে বসবে? আপনি এভাবে চিন্তা করেন না যে 2 এর কত গুণ 8, আপনি এটা যদি বুঝতে পারেন, এখানে কি 2 উপরে লিখবেন? 2 উপরে লিখবেন? 2 এর কত গুণ 8 এখানে 2 উপরে লিখবেন? নিশ্চয়ই না। তাহলে যদি এখানে যদি 2 উপরে না লেখেন তাহলে এটাতে কেন লিখবেন? দুইটা জিনিস একই, খালি গুণের জায়গায় শতাংশ লিখছে, মানে শতকরা প্রকাশ করতে বলছে। এই কথাটাই আমি এখানে লিখছি যে যত এর শতাংশ বের করতে বলবে তত দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ। এখন আসেন, এখন আসেন, আসলে আপনারা যেটা যেটা করেন, আমরা একটা অঙ্ক করি তাহলে বুঝতে পারবেন। যেমন এই অঙ্কটাই, যে 2 এর কত শতাংশ মানে কত পার্সেন্ট। সাধারণত এই অঙ্কগুলো আমরা এইভাবে করি, এইভাবে করি যে 2 এর x% সমান 8, এইভাবে করি আমরা, মানে এইভাবে শিখি। এখন প্রিলিতে আমার এত সময় নাই। দেখেন 2 এর x% সমান 8, তার মানে 2 গুণন এই যে x%, কথাটার অর্থ কি? x% মানে কি? x/100 না? x% মানে x/100 কি না? তাহলে আমি এখানে লিখতে পারি x/100। এখন দেখেন সমান 8, এই যে 2 গুণ আছে, এই অপর পাশে গিয়ে কি হবে? ভাগ হবে না? এই যে 2 এ পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ। এবার আমি তো এক্স এর মান বের করব, এক্স এর মান বের করবো, এই যে কত টাকা আমি এক্স ধরছি, এক্স এর মান বের করবো। তাহলে এই যে 100 ভাগ আছে, 100 এসে এই পাশে কি হবে? গুণ হবে। 100 এসে এই পাশে গুণ হবে। দেখেন তো, এই যে 2 এর কত শতাংশ 8 হবে, এই যে 8/2 গুণন 100, এটা হিসাব করলে আপনারা অ্যান্সারটা পেয়ে যাচ্ছেন। এটা হিসাব করলে অ্যান্সারটা পেয়ে যাচ্ছেন। এখন এক্স ধরে কি প্রিলিমিনারি পরীক্ষায় আমার এত সময় থাকবে অঙ্কটা করার? পরীক্ষার হলে, পরীক্ষার হলে চেষ্টা করবেন এক্স এর কাছে না যাওয়ার, এক্স থেকে দূরে থাকার ট্রাই করবেন। পরীক্ষার হলে চেষ্টা করবেন এক্স থেকে দূরে থাকার, এক্স এর কথা মাথায় আনা যাবে না। তাহলে কি করব? যত এর বলবে তত দ্বারা ভাগ করে 100 গুণ। তবে বেসিকটা জানা থাকতে হবে, বেসিকটা আপনারা জানা থাকতে হবে। এইচ এম বলছেন এক্স নাকি এক্স, আমি তো বললাম এক্স, এক্স এক্স এর কাছে যাওয়া যাবে না, মানে এক্স এর কাছে যাওয়া যাবে না, এই যে x% ধরা যাবে না। তাহলে আমরা যত শতাংশ বলবে তত দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ, এইভাবে করলে যেমন এই অঙ্কটা 5-এর কত শতাংশ 7 হবে, তাহলে আমি 7কে 5-এর বলছে 5-এর, তাহলে 5 দ্বারা ভাগ করব, করে 100 দ্বারা গুণ। শোনেন, এই শর্টকাট আবার ঠাড়া মুখস্থ করবেন, আগে বেসিকটা বুঝবেন। আমি বেসিকটা এতক্ষণ বোঝানোর চেষ্টা করছি, এক্স ধরেও করছি, অন্যভাবে করাইছি। আপনাদের কাছে যার কাছে যেটা ভালো লাগে সেটা করবেন। আচ্ছা, ক্লাস শেষ করে ফেলবো। তাহলে এই 5 দ্বারা 100কে ভাগ করলে হবে 20, 7 20-এ 140%। এই হলো
অ্যান্সার। তাহলে যত এর শতাংশ বলবে তত দ্বারা ভাগ করব। এটা কিন্তু এই দুইটা প্রশ্ন যে সলভ করলাম, দুইটা প্রশ্নে পরীক্ষা আসছে। আর রুহুল আপনি যেভাবে বলছেন এটাও সহজ, এটা সবার মাথায় আসবে না, ওইটা সবার মাথায় আসবে না। আচ্ছা আরেকটা প্রশ্ন, এটা একটা বিশেষ পরীক্ষা আসছে। 1/2 এর শতকরা কত 3/4? দেখেন 1/2 এর শতকরা কত মানে এই যে এত এর কত শতাংশ 3/4 হবে, একই কথা। মানে এই প্রশ্নটা ঘুরে লেগেছে এই যে 5 এর, দেখেন এই প্রশ্নটাকে এইভাবে আসতে পারে, 5 এর কত শতাংশ 7, এভাবে আসতে পারে 5 7 এর কত শতাংশ। প্রশ্ন কিন্তু একই, ভাষাটা শুধু পার্থক্য চেঞ্জ করে দিছে। এভাবে আসতে পারে, অথবা এভাবে এভাবেও লেখা থাকতে পারে যে 5 এ শতকরা কত 7, এটাও যা, এটাও তা, এটাও তাই, সেম জিনিস বিভিন্নভাবে আসতে পারে। মানে ভাষাটা একটু চেঞ্জ করে দিতে পারে, ভয় পাওয়ার কিছু নাই। তাহলে এখানেও বলছে হাফের শতকরা কত 3/4 হবে, তাহলে যত এর বলছে তত দ্বারা ভাগ। তাহলে 3/4-কে 1/2 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ। তাহলে আমরা কি করব, যেহেতু ভগ্নাংশ আছে যে 3/4 লিখবো, এই ভাগ চিহ্নটাকে গুণ করে দিব, উপরে যাবে 2 নিচে আসবে 1, মানে এটা উল্টে যাবে, এর সাথে এই যে গুণ 100। এখন হিসাব করেন 4 দ্বারা 100-কে ভাগ করলে হবে 25, তাহলে 25 × 2 = 50, 3×50 = 150%। এই হলো অ্যান্সার। 175 না, 150 হবে, হলো 150। দেখেন এখানে আবার একটু প্যাচ লাগাই দিছে। হ্যাঁ 150 হবে, রাইট। একটু প্যাচ লাগাই দিছে, মানে এখানে দুইটা অঙ্ক। এই যে 80 এর 10%, এটা একটা অঙ্ক। তার মানে 80 এর 10%, 40-এর শতকরা কত। দেখেন 80 এর 10%, এটা আমরা যদি অঙ্ক করি কত হয়, 80 এর মানে গুণ 10% মানে কত, 10/100 না? তাহলে হিসাব করলে কত হয়, এই শূন্য শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা, কত 8। মানে প্রশ্নটা হলো এরকম, 8 40 এর শতকরা কত, 8 40 এর শতকরা কত। এখন প্রশ্নটা হলো এটা, মানে এই যে এখানে 8 না দিয়ে এরা একটু ঝামেলা করে দিয়েছে, 80 এর 10%। এখন আপনি হিসাব করেন 500%। এই তো ঝামেলা করে ফেলছেন। দেখছেন এই যে শর্টকাটে ঝামেলা হয়, শর্টকাটে ঝামেলা হয়। আমি শর্টকাটে বলছিলাম কি, যত এর বলবে তত দ্বারা ভাগ, যত এর বলবে তত দ্বারা ভাগ। 8 40-এর, 8 40-এর, আমি এখানে মনে হয় একটা ভুল লিখছিলাম না, এখানে হবে 7 5-এর, এটা হবে 7 5-এর, আমি এখানে ভুল লিখছিলাম, এই জন্য অনেকে হয়তো ভুল করে ফেলছে। এটা হবে 7 5-এর কত শতাংশ। তাহলে এটা হবে 8 40-এর শতকরা কত, 40 এর বলছে, তাহলে 40 দ্বারা ভাগ 8 গুণ 100। তাহলে 8 দ্বারা 40-কে ভাগ করলে হবে 5, 5 দ্বারা 100-কে ভাগ করলে হবে 20, তার মানে 20%। বুঝতে পারছি? দেখেন এই যে এখানে অনেকে ভুল করে ফেলছেন, মানে 40-কেই ভাগ করছেন 8 দ্বারা, এই কাজ করা যাবে না, যত এর বলবে তত দ্বারাই সবসময় ভাগ করবে। 80 বলছে না, না না, এখানে অঙ্ক দুইটা, ফাইমা অঙ্ক দুইটা। এখানে বলছে 80 এর 10%, 80 এর 10% যেই সংখ্যাটা হবে সেইটা, 40-এর শতকরা কত, 80 এর 10% সংখ্যাটা হলো 8, 80 এর 10% সংখ্যাটা হলো 8, সেই 8 40-এর শতকরা কত, সেই 8 40-এর, এই যে 8-কে 40 দ্বারা ভাগ করছে এই জন্য। হ্যাঁ 5 7-এর জন্য অনেকের প্যাচ লেগে গেছে, রাইট, আমি ওখানে একটু ভুল লিখছিলাম। ওকে রাকিবুল হাসান, আপনি যেভাবে করছেন ইউ রাইট, কিন্তু এইভাবে সবাই পারবে না। যেমন এই অঙ্কটা, এখানে কি বলছে, 264-এর 25%, 180-এর 35%, এইখানে এইটা আর এইটা, এই দুইটা যোগ করে কোনো একটা সংখ্যা পাবো, সেই সংখ্যাটা কত এর 50%, এটা বের করতে বলছে। এখন একটু খেয়াল করে দেখেন, এই যে 264-এর 25% মানে কত, 264 এর মানে গুণ, এই যে 25% মানে 25/100, যোগ এই যে 180-এর 35% মানে 180 এর মানে গুণ 35% মানে 35/100। এখন আমরা একটু হিসাব করি, এই যে 5 5 25, তারপর হচ্ছে 5 20-এ 100। আচ্ছা 25 দ্বারা আমি একবার তো কাটতে পারি তাই না, 25 দ্বারা 100-কে ভাগ করলে 4, 4 দ্বারা 264-কে ভাগ করলে কত হয়, 4 6 24, তারপরে 4 6 24 66। আর এখানে 5 7 35, 5 20-এ 100, 20 দ্বারা 180-কে ভাগ করলে হবে 9, তাহলে কত হয়? এখানে হলো 66 যোগ এখানে 63, সমান কত হয়, 129। দেখেন এই যে এই পাশে সমান সমান, এই পাশে এটা পুরোটার মান হলো 129। তাহলে প্রশ্নটা হলো এরকম, 129 কত এর 50%। প্রশ্নটা হলো এরকম, 129 কত এর 50%। এবার এবার একটু চিন্তা করেন এইভাবে, তার মানে কোনো একটা সংখ্যার 50% নিলে 129 হবে, প্রশ্নটা কি এরকম?
129 কত এর 50%, তার মানে এরকমটা কি যে কোনো একটা সংখ্যার 50%, মানে কোন সংখ্যার 50% 129, এরকমটা কি বুঝতে পারতেছেন কিনা? আমি একটা পেজ নেই শিমু, হ্যাঁ। তাহলে দেখেন তো, এই 129 কত এর 50%, এটাকে কি আবার এইভাবে লেখা যায় যে কোন সংখ্যার 50% সমান 129? তার মানে কোনো একটা সংখ্যার 50% সমান 129। তাহলে আমি কি এইভাবে লিখতে পারি, সংখ্যাটাকে ধরে নিলাম এক্স, একটু এক্স এর কাছে যাই, আগে পরে ফিরে আসবো, হ্যাঁ, কেউ মাইন্ড করেন না, আগে এক্স এর কাছে একটু যাই, একটু এক্স এর কাছে যাই, যে এক্স এর 50% সমান 129। তার মানে এক্স গুণন 50% মানে 50/100 সমান 129। তাহলে এক্স, এটা গুণ আছে, ও পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, হ্যাঁ। তাহলে এই যে 129 ভাগটাকে যদি গুণ করে আবার উল্টে যাবে, উপরে 100 নিচে 50, তাহলে 50 দ্বারা 100কে ভাগ করলে হবে 2, তাহলে 2 আর 129 গুণ করলে 258, এটা হলো অ্যান্সার। এটা হলো অ্যান্সার। এখন আমি এভাবে করতে চাই না, এভাবে করতে চাই না, কিভাবে করতে চাই দেখেন তো, এই যে এক্স মানে 258, তাই না, মানে সংখ্যাটার 50% নিলে 129 হচ্ছে। প্রশ্ন কি এটা বলতেছে না যে সংখ্যাটা বের করব সেই সংখ্যাটার 50% নিলে 129 হবে? এটা একটু ফিল করার ট্রাই করেন। প্রশ্ন যেটা বলছে যে কোন সংখ্যার 50% সমান 129, তার মানে যে সংখ্যাটা বের হবে তার 50% নিলে 129 হবে কিনা? যদি এটাই হয়, তাহলে আমি সরাসরি এইভাবে লিখতে পারি না, সংখ্যাটির 50% সমান 129। সংখ্যাটির 50% সমান 129, মানে যেই সংখ্যাটা নিব সেই সংখ্যাটির 50% সমান 129। সংখ্যাটির 1% সমান 129/50। সংখ্যাটির 100% সমান 129/50 × 100, হিসাব করলে 258। অনেকের কাছে একটু ভেজাল লাগতেছে যে কি করাচ্ছে, এত ঝামেলা করাচ্ছে, এত ঝামেলা ঝামেলা করে অঙ্ক করতেছে। এটা একদম বিসিএস এ এত এত ইজি ম্যাথ দিবে, আমি প্রথমেই দেখাইছি কত ইজি ম্যাথ দেয় বিসিএস এ, আমি প্রথমেই দেখাইছি ইজি ম্যাথই আসে। দেখেন, এই যে সংখ্যাটার 100% বের করলাম, কোনো কিছুর 100% মানে সেটা নিজেই। আপনার 100% যদি বলা হয়, আপনি, আমি নিজেই 100%, মানে আপনি নিজেই একাই 100%, মানে আপনি নিজেই, আর কেউ নাই। এই যে সংখ্যাটার 100% মানে 258, মানে সংখ্যাটাই 258। তাহলে এই ধরনের প্রশ্ন আসলে যে কোন সংখ্যার 50% 129, তাহলে আমরা সরাসরি লিখতে পারি 50% সমান 129, তারপরে 100% সমান 258। আমি আরেকটা ম্যাথ করে আপনাদের কাছে আরো ইজি লাগবে। ধরেন এই যে এই ম্যাথটা, 15 কোন সংখ্যার 5%? একদম সহজ ম্যাথ, দেখেন 15 কোন সংখ্যার 5%, আর দুইটা ম্যাথ করে আমরা বের হয়ে যাব। তার মানে আমি কি বলতে পারি না যে সংখ্যাটার 5% নিলে 15 হবে, কোনো একটা সংখ্যার 5% নিলে 15 হবে, সেই সংখ্যাটা বের করতে বলছে। তাহলে আমি এইভাবে লিখতে পারি যে সংখ্যাটির 5% সমান যদি 15 হয়, 100% সমান কত, 1% সমান, এই যে এখানে 5 ভাগ করবেন, 100% সমান এখানে 100 গুণ করে দেবেন। পরীক্ষা ঠিক এভাবেই করবেন। এখানে অনেকে এইভাবে করে ফেলতেছেন যে 5% সমান 15, মানে এখানে 5-এর 3 গুণ 15, তাহলে 300 হবে। ঠিক আছে, এটা এটা সবার মাথায় আসবে না, সবসময় এইভাবে ট্রাই করবেন। প্রথম লাইনটা লিখবেন এইভাবে, 5% সমান 15, প্রথম লাইনটা লিখলেন, বাকি চিন্তাটুকু মাথায় করবেন, আর এখানে খাতায় শুধু এইটুকু লিখবেন, 5% সমান 15, 1% সমান এই যে ভাগ 5, 100% সমান গুণ 100। এই 5 দ্বারা 15কে ভাগ করলে হবে 3, 3 আর 100 গুণ করলে 300। তার মানে 15 সংখ্যাটা এই 300 এর 5%, দেখেন 300 এর 5% নিলে এর মান 15 হবে। তাহলে অ্যান্সারটা হলো 300। ইসরাত কবির কণা আপনার কাছে সহজ লাগছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে এই ধরনের ম্যাথ আমরা এইভাবে ট্রাই করবো, কারণ আমাদের ওই যে এক্স এর কাছে, এই যে এর আগে যে এক্স এর কাছে গেছিলাম, ওই যে কোথায় যেন, এই যে এখানে এক্স এর কাছে গেছিলাম, একটু বড় হয়ে যায়। এক্স এর কাছে গেলে জীবনের কষ্ট অনেক বেশি, আমি এত কষ্ট করতে চাই না, এক্স বাদ দিয়ে আমি এইভাবে করতে চাই, এভাবে করবো আমরা। ম্যাথের ক্ষেত্রে ট্রাই করবেন সবসময় এক্স এর কাছে না যাওয়ার। সেম এই প্রশ্নটা, 90 কোন সংখ্যার 66 সমস্ত 2-এর 3%? 90 কোন সংখ্যার এত পার্সেন্ট? আচ্ছা, এই 66 সমস্ত 2-এর 3%, এটা, এটাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি, এটা হবে 3 ছেষট্টি হচ্ছে কত, 198 আর 2 200, 200/3%। এটা এই যে অনেকে এর আগের অঙ্কগুলো দেখেন, অনেক এই অঙ্কটা অনেকেই মুখে মুখে করে ফেলছে, কিন্তু এটা আসলে মুখে মুখে করা সম্ভব না। তাহলে আমাকে এইভাবে করতে হবে যে 90 কোন সংখ্যার এত পার্সেন্ট, তার মানে
যেই সংখ্যাটা বের করতে বলছে ওই সংখ্যার 200/3% সমান 90। তাহলে 1% সমান এই 90 ভাগ হয়ে যাবে, ভাগ হলে এটা উল্টে যায়, উপরে যাবে 3, নিচে আসবে 200। তাহলে 100% সমান, তাহলে উপরে 100 গুণ করে দিব। এখন হিসাব করি, এই শূন্য শূন্য এই শূন্য শূন্য কাটা, 2 দ্বারা 90কে ভাগ করলে হবে কত? 45। 3 × 45 = 135। তার মানে 90 135-এর এই এত পার্সেন্ট। সবার এক্সকে মনে করে দিচ্ছেন এই, কারো এক্সকে যদি মনে কষ্ট পান এজন্য আমি দুঃখিত। আমি কাউকে মনোকষ্ট দেওয়ার জন্য এক্স এর কথা বলি না। আর আপনারা আপনারা ভুল বুঝতেছেন তো, আমি এই এক্স এর কথা বলছি, এই এক্স এর কথা বলি নাই। এই এক্স এর কথা বলছি, ম্যাথের এক্স, ই এক্স না, এটা বলি নাই। দেখেন এখানে এক্স এর 10%, আচ্ছা এখানে আবার এক্স আগেই চলে আসছে, এক্স আর ওয়াই আছে, যাই হোক, এক্স এর 10% যদি ওয়াই এর 20%-এর সমান হয়, দেখেন এক্স এর 10% মানে 10/100, এটা বলছে সমান ওয়াই এর 20% মানে 20/100। এটা হলে তবে এক্স অনুপাত ওয়াই এর মান কত? আহ, জান্নাতিন, এত ফাস্ট আপনাকে এখন পারতে হবে না, আপনি তো একবারে তো আপনি এত দ্রুত হিসাব করতে পারবেন না। আমি এটা কিভাবে করছি, এই যে 66 আর 3 গুণ করছি, 66 আর 3 গুণ করলে 198 হয়, এর সাথে এই যে 2 যোগ করছি, যোগ করে হয়েছে 200। তার মানে উপরে 200 আর নিচে এই যে 3 ছিল সেই 3 লিখছি। তাই এখানে যেহেতু এক্স আছে তাহলে আমরা একটু এক্স কে নিয়ে ঘাটাঘাটি করি, দেখি আসলে এর কোথায় কি হয়েছে। এই যে এক্স এর সাথে 10, তার নিচে 100 ছিল, এই নিচের 100 আর এই নিচের 100, দুই পাশের 100 কাটা যায়, তখন এক্স গুণন 10 তখন ওয়াই গুণন 20। আমাকে বের করতে বলছে এক্স অনুপাত ওয়াই, এক্স অনুপাত ওয়াই মানে x/y। তাহলে এই যে ওয়াইটা আছে, এক্স থেকে ওয়াই দূরে আছে, এক্স থেকে ওয়াই দূরে নেওয়া যাবে না, এক্স এর নিচে এসে নিচে ওয়াইকে আনতে হবে। তাহলে এক্স এর নিচে কিভাবে আনবো, এই যে পাশে গুণ আছে, এক্স এর নিচে এনে দিলাম ওয়াইকে, এক্স এর নিচে চলে আসলো। আর এই যে এক্স এর সাথে যে 10 আছে এর সাথে ব্রেকআপ করে দেন, এক্স এর সাথে ব্রেকআপ করে এই 20-এর সাথে 10 দেন, এই যে এখানে গুণ আছে এই পাশে এসে ভাগ হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, এক্স অনুপাত ওয়াই সমান 20/10। আসলে এই যে এখানে ভাগ করলে 2/1 হয়। যাই হোক, এখানে আপনাদেরকে একটা শর্টকাট শেখাই, যদিও শর্টকাট না, বেসিকটা আমি দেখাইলাম। সেটা হচ্ছে দেখেন এই যে এক্স এর 10% সমান ওয়াই এর 20%, তাহলে এক্স অনুপাত ওয়াই কত হবে? ওয়াই এর কাছে যেটা আছে সেটা চলে যাবে এক্স এর কাছে, এক্স এর কাছে যেটা আছে সেটা আসতেছে ওয়াই এর কাছে। দেখেন তো এখানে আসছে না, এই যে এক্স এর অনুপাতের মানটা হলো 20, ওয়াই এর অনুপাতের মান হলো 10। এই 20 ছিল ওয়াই এর সাথে আর এক্স এর সাথে ছিল 10, একটা আরেকটার কাছে চলে গেছে, একটা আরেকটার কাছে চলে গেছে। এত ডিটেলস করানোর পিছনে কারণ একটাই, যাতে আপনারা এটা বুঝতে পারেন। এই ধরনের প্রশ্ন মাঝে মাঝে ব্যাংকেও আসে। তাহলে এই ধরনের প্রশ্ন এরকম আসতে পারে, ধরেন আপনাকে বলল যে এ এর 30% ইজ ইকুয়াল টু বি এর 40% হলে, তাহলে তাহলে এ অনুপাত বি সমান কত? এটা দেখলে আপনি চোখ বন্ধ করে লিখে দিতে পারবেন, এ অনুপাত বি সমান বি এর মান কত 40, তাহলে এখানে 40%ও দেওয়ার দরকার নাই। অনুপাত এ এর মান কত 30, তাহলে এখানে 30 দিয়ে দেন, তাহলে 4/3। সহজ হয়ে গেল না? তাহলে আমার এই এক্স ওয়াই জেড এত হিসাব করার দরকার নাই। যার কাছে যেই পার্সেন্ট থাকবে ওটা ওকে না রেখে আরেকজনকে দিয়ে দিব অনুপাতের ক্ষেত্রে, মানে শুধুমাত্র এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে। আবার অন্যান্য প্রশ্নের ক্ষেত্রে না, অন্যান্য প্রশ্ন আসলে সেটা আলাদাভাবে আমি দেখাই দিব আপনাদের। ওকে, আমরা আজকে আরো 2টা টাইপ করতে চেয়েছিলাম, কিন্তু আসলে আমাদের সময় স্বল্পতার কারণে এখন সম্ভব না, কারণ রমজান মাস, অনেকে আমরা তারাবি পড়বো। তাহলে এখন যেহেতু 8টা 6 বাজে, আমরা নেক্সট ক্লাসে বাকি 2টা টাইপ করব, পাশাপাশি অন্য একটা টপিক আমরা পড়ার ট্রাই করবো, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।